আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলকেনস্টাইনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউস সামাদ আবির। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে দেখতেই পাচ্ছ আমি লিখেছি ইতিমধ্যেই যে গ্রাফস অফ ইকোনমিক্স। ইকোনমিক্সে তোমাদের যেই সমস্যাটা হয় ম্যাক্সিমাম টাইমে তোমরা গ্রাফ বুঝো না বা গ্রাফ কিভাবে আঁকতে হবে সেই জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণা খুবই কম থাকে। তো এই যে এটা সিরিজ হিসাবে হবে যে আমি বিভিন্ন ক্লাসে তোমাদেরকে দেখাবো যে চ্যাপ্টার ওয়াইজ যে কোন গ্রাফটা কিভাবে তুমি সহজে আঁকতে পারবা এবং কোন গ্রাফটা কিভাবে বুঝতে হবে। কারণ ইকোনমিক্সে তুমি যদি প্রতিটা প্রশ্ন দেখো তাহলে দেখবা যে ৮০ ভাগ প্রশ্নই হচ্ছে গ্রাফ দিতে হয়। তো গ্রাফ যদি তুমি ঠিক মতো না আঁকতে পারো আর গ্রাফ আঁকায় যদি তুমি দ্রুত না হও তাহলে দেখবা যে অনেকটা সময় শুধু কি তোমার চিত্র আঁকতেই চলে যাচ্ছে। যেই কারণে তোমার গ্রাফগুলো সম্পর্কে আলাদা একটা ধারণা থাকলে খুব সহজেই আনসার করা যায়। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ যেটা আছে প্রথম পত্রের, সেইটার মধ্যে যে গ্রাফগুলা আছে সেই গ্রাফগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে ইকোনমিক্সের বলতে পারো হার্ট। দ্বিতীয় অধ্যায় যদি তোমার ভালো করে পড়া থাকে তাহলে আর কোনো চ্যাপ্টারে তোমার কোনো সমস্যা হবে না। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখে নিব যে দ্বিতীয় অধ্যায়ে আমার কি কি টপিক আছে, সেগুলোর কি কি গ্রাফ আছে আমার। দেখো, এক, মোট উপযোগের একটা গ্রাফ তোমার দরকার, মোট উপযোগ। আর এর সাথে মোট উপযোগ আসলে সাথে চলে আসে কি প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের গ্রাফ দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে চাহিদা বিধি। এরপর দেখব হচ্ছে বাজার চাহিদা। তারপরে হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ। প্রসারণ ও স্থানান্তর। এরপরে হচ্ছে আমাদের চলে আসবে যোগান বিধি। এখানে বিধি যেগুলো আমি লিখতেছি সেগুলো হচ্ছে কি রেখা অঙ্কন আমরা করব আর কি, ঠিক আছে? যোগান বিধি, তারপরে হচ্ছে ভারসাম্য। মোটামুটি এইগুলো হচ্ছে আমরা আজকে কাভার করব। বেশি বড় হবে না, তোমার জাস্ট গ্রাফগুলা যেন ইন ডিটেল তুমি বুঝতে পারো, কিভাবে আঁকতে হবে সেইটা জানো, সেইটাই হচ্ছে আমি তোমাদেরকে এখানে কি হাতে কলমে দেখাবো। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এই জিনিসগুলাই পাই। এছাড়াও এর ভিতরে আরো কিছু সাব টপিক আসবে, যেমন চাহিদা বিধির মধ্যে চাহিদা বিধির ব্যতিক্রম কখন হয় সেটা আসবে, গিফেন দ্রব্য ভেবলেন দ্রব্য ওইগুলার চাহিদা রেখা কেমন হয় সেগুলো আসবে। তো এই বিষয়গুলাই বিস্তারিত তোমাদের আজকের ক্লাসে জানা হবে। আর এই কয়টা যে 6টা আমি লিখলাম এগুলোর মধ্যে যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো যদি তোমার পারা থাকে তাহলে দেখা যাবে যে দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন তুমি চিত্র দেখে আর ভয় পাচ্ছ না, সহজেই উত্তর করতে পারতেছো। ওকে, তো প্রথমে যেটা লিখলাম মোট উপযোগ। মোট উপযোগের জন্য আমি একটা মোট উপযোগ সূচি লিখি আগে নাকি। মোট উপযোগ সূচি। মোট উপযোগের বিষয়ে তোমাদের যদি মনে থাকে সেটা হচ্ছে কি মোট উপযোগ, ধরো তুমি কোনো একটা দ্রব্য ভোগ করলা, ভোগের পরিমাণ। তো ওই ভোগ করার পর মানে কোনো একটা দ্রব্য, সেটা আম হইতে পারে বা যে কোনো ফল ফসল যাই আছে, কিছু একটা তুমি খাচ্ছ। তো খাওয়ার ফলে তোমার মনে যে সন্তুষ্টিটা আসবে সেই সন্তুষ্টিটাই হচ্ছে কি উপযোগ। এখন উপযোগ তো আর এভাবে পরিমাপ করা যায় না সন্তুষ্টি, তো সাধারণত আমরা এটাকে ইউটিল হিসেবে লিখি আর দাম দিয়ে মিলাই দিই। ধরো যে একটা জিনিসের দাম 10 টাকা, তাহলে ওইটার উপযোগ আমি ধরে নিলাম 10 টাকা সমান উপযোগ বা 10 উপযোগ, এরকম ভাবে হিসাব করা হয় আর কি। তো আমরা যদি উপযোগ লিখি, এখন সহজ ভাবে যদি আমরা এটা হিসাব করি যে উপযোগ জিনিসটা কিভাবে কাজ করে। তুমি যখন দ্রব্যে 1 একক ভোগ করবা তখন ধরো তুমি উপযোগ পাইলে হচ্ছে কত
ধরো 20 টাকা দিয়ে একটা জিনিস কিনলা, তোমার মোট উপযোগ পাইলা ধরো 20। এখন যদি ওইটা 2 একক নাও তাহলে উপযোগ তোমার বাড়বে নাকি কমবে, এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমি একটু গ্রাফটা তোমাদের এখন একটু দেখাই। মোট উপযোগের গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? টোটাল ইউটিলিটি, মোট উপযোগের গ্রাফ এরকম হয়। তো এখন কথা হলো গ্রাফটা এরকম হওয়ার কারণ কি? এই যে ছকটা যেটা আছে, এটা যদি তুমি ভালো করে বিশ্লেষণ করে দেখো তাহলেই বুঝতে পারবা যে মোট উপযোগের গ্রাফ কেন এরকম হয়। এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, দেখতে হবে। এখন ধরো তোমার গ্রাফটা এভাবে যাবে, তারপরে আবার কি একটু বাঁকা হচ্ছে। তাহলে প্রথম যদি তুমি ধরো একটা আমের হিসাবেই ধরো যে আম, একটা আম খাইলা, বেশ তৃপ্তি সহকারে খাইলা। দ্বিতীয় আমটা যখন খাবা, একই পরিমাণ তৃপ্তি কি আসবে? অবশ্যই না। যেহেতু তোমার চাহিদা কিছুটা হইলেও পূরণ হয়েছে, পেটটা তো এখন একটু ভরা ভরা, বা একটা আম খেয়ে খুব আরাম পাইছো, পরেরটায় কিন্তু আর একই রকম মজা পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার উপযোগ পাবা, কিন্তু প্রথমটায় যে 20 পাইছিলা, পরেরটায় হয়তো 20 পাবা না, পরেরটায় হয়তো কত পাবা, 15 পাবা। তাহলে 20 আর 15 মিলে হবে হচ্ছে কি 35। এরপরে যখন যাবা মজা আরেকটু কমবে, তখন দেখা গেল যে হচ্ছে 10 পাইছো, তাহলে হচ্ছে 45। এরপরে যদি আরেকটা খাও, এটা খায়া ধরো যে চিন্তা করলা যে আরো কম পাবো অবশ্যই, এখন পাইলা ধরো যে 5, 50 হইলো। তারপরে ধরো যে আরেকটা খাইলা, আর কোনো পরিবর্তন আসতেছে না। কেন আসতেছে না? কারণ অলরেডি তুমি ফুল সর্বোচ্চ পর্যায়ে চলে গেছো, ঠিক আছে? 50 সর্বোচ্চ পর্যায়ে চলে গেছো, এখন তোমার পেটও ভরে গেছে, মনও ভরে গেছে, আর জায়গা নাই। এখন যদি জোর করে তুমি খাও, তাহলে দেখা যাবে যে আরো কমতেছে, ঠিক আছে? কেন কমতেছে? দেখা যাবে হয় বমি করে দিছো, নইলে পেটে আর হচ্ছে না, খুবই হাঁসফাঁস লাগতেছে, তখন আর জিনিসটা তৃপ্তিকর হবে না, তখন জিনিসটা হয়ে যাবে কি পানিশমেন্টের মতো। তো এই কারণে দেখো তোমার উপযোগ কি ক্রমান্বয়ে কমতেছে। এখন তাইলে এইটারই যদি আমরা একটা চিত্র আঁকি, একেবারে আমি যেই চিত্রটা দেখাইছি সেটা বাদে এইটার একটা প্রপার চিত্র যদি আমরা আঁকতে চাই, ঠিক আছে, তাহলে কেমন হয়? আচ্ছা, এই জিনিসটা আমি একটু সরায় নিই, পুরোটা হয় নাই। ওকে, এটাকে একটু সরায় আমি হচ্ছে এক পাশে নিয়ে আসি, তাইলে হচ্ছে সবচেয়ে ভালো হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এটা আমি এইখানে রেখে দিলাম। ধরো যে মোট উপযোগ সূচি, আমাদের মানগুলা কিন্তু তোমরা একটু খেয়াল রাখো যে আমি কি কি মান নিয়েছি। এখন এটাকে যদি আমরা চিত্র আঁকি, ঠিক আছে, আমি হাতে আঁকতেছি, আমি হচ্ছে কি বলে জিওমেট্রিক প্যাটার্ন ইউজ করব না, এটা দিয়ে হচ্ছে বোঝা যাবে না, আমি হাতে দিই তাহলে সবচেয়ে সহজ হবে। চিত্রটা হয়তো একটু ইমব্যালেন্সড হবে, বাট তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি যেহেতু আঁকবো পুরোটা হাতে। ওকে, তাইলে মোট উপযোগের ক্ষেত্রে ভোগের পরিমাণ হচ্ছে কি স্বাধীন, তুমি ভোগ করতেছো, তাইলে এটা হবে কি ভূমি অক্ষে ভোগের পরিমাণ, আর উপযোগটা হবে কি লম্ব অক্ষে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি টি ইউ। ওকে, তো এই অক্ষটা কি 0, এক্স ওয়াই দুইটা মিলে এখানে হচ্ছে কি 0। তাহলে প্রথম ভোগের পরিমাণ যখন 1, ভোগের পরিমাণ আছে কি 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 2 3 4 5। অলওয়েজ মনে রাখবা প্রত্যেকটা কিন্তু সমান দূরত্ব হবে, 0 থেকে 1 যতটুকু, 1 থেকে 2 ততটুকু, 2 থেকে 3 ততটুকু, 3 থেকে 4 ততটুকু, 4 থেকে 5, 5 থেকে 6, এরা কি সমান দূরত্বে থাকবে। মানে হচ্ছে গ্রাফে এইটুকুর মান 1, এইটুকুর মান 2, পুরাটার মান 2, এইটুকু আবার কি 1 1 1 2, এভাবে 1 2 3 4 5 6 পর্যন্ত তুমি যাবা। এদিকে দেখো মোট উপযোগ হচ্ছে কি 20 35 45 50 50 45। এখন দেখো মানগুলা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে, তো তুমি ধরো এইখানে 20 দিয়ে দিলা, ধরো এখানে দিলা 20, তাইলে এখানে গিয়া তোমার হচ্ছে কি 40 দিতে হবে, কারণ এইটুকু 20 মানে এর সমান দূরত্ব যখন আসবে তখন 40 আসবে। তো এইভাবে দিলে দেখো মান তো তোমার আছে সর্বোচ্চ 50, এখানে ধরো দিলা 60, তাহলে তোমার এইটুকুর মধ্যেই অনেকগুলা মান না, তখন দেখা যাবে চিত্রটা কি খুব ব্যাকআপা দেখা যাবে। এইদিকে দেখো এত বড় হয়েছে, কিন্তু এইদিকে এখানেই
শেষ। এখানেও যেন একটু উপরে যায়, ব্যালেন্সড যেন হয় চিত্রটা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ব্যালেন্স রাখতে পারি, আমরা একটা আইডিয়া নিয়ে নিতে পারি যে কত গ্যাপ দিলে সুন্দর হয়। 50 পর্যন্ত যেহেতু আছে, আমরা যদি 10 করে নেই তাহলে 5টা ঘর যাবে, নেওয়া যায় 10 করে, 5 করে নিলে আবার বেশি হয়ে যেতে পারে। তাহলে 10, 20, 30, 40, এই গেল আমার 50। ঠিক আছে, 50টা মনে বেশি কাছে হয়ে গেছে না, 50টা একটু উপরে তুলে দিই, 50। তাহলে আমার সর্বোচ্চ মান আছে 50 পর্যন্ত, 10, 20, 30, 40, 50 আমি নিয়ে নিলাম। এখন মোটামুটি দেখো ব্যালেন্সড লাগতেছে, এইদিকেও একটু উপরের দিকে গেছে, এইদিকেও বেশ লম্বা হয়েছে। এখন দেখো এক একক ছিল 20, তাইলে এই দিক থেকে একে যাবা তুমি, এক থেকে উপরে উঠতে থাকবা, কত পর্যন্ত উঠবা, এই যে 20 পর্যন্ত উঠবা। তাহলে এই হচ্ছে তোমার একটা বিন্দু পাওয়া গেল। 2-এ 35, তাহলে 35 হবে অবশ্যই কি 40 আর 30-এর মাঝামাঝি। তাহলে এখান থেকে টান দাও, এদিকে 2 থেকে উপরে ওঠো। তাহলে এই হচ্ছে তোমার দ্বিতীয় যে বিন্দু আছে সেটা। একটু হয়ে যাচ্ছে আমার তো, ঠিক আছে, এই গেল আরেকটা বিন্দু। 3-এ হচ্ছে 45, তাহলে 45ও হচ্ছে কি 40 আর 50-এর মাঝখানে, এখানে আমি 35 লিখে দিই, তাহলে 45 এইখানে। এই গেল আমার আরেকটা বিন্দু। 4-এ 3-এ 45 গেল, 4-এ 50, তাহলে এই যে আমার 50। একটু খেয়াল করলে দেখবা গ্রাফটা কি এইদিকে কম জায়গা নিচ্ছে আস্তে আস্তে, কি একটু এই দেখো এইদিকে যত বাড়তেছে তার তুলনায় এদিকে কম বাড়তেছে, এই কারণে এই গ্রাফটা হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে শুরু করে। 5-এও হচ্ছে 50, তাহলে তো তোমার এই যে এখান থেকে তুমি টানবা, টেনে এখানে নিয়ে আসবা, এই যে 5-এ 50 তোমার এই বিন্দু। ঠিক আছে, 5-এ 50 অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করবে। 6-এ হচ্ছে আবার কি 45, তাহলে এই যে এইটুক তো আমার আঁকাই আছে, আমি এখান থেকে এটা নিই, এই হচ্ছে আমার মোটামুটি গ্রাফটা হয়েছে। একটু গোছালো লাগতে পারে। এখন যদি তুমি এটাকে যোগ করো, এই যে মূল বিন্দু যেগুলো আছে সেগুলা শুধু যোগ করে যাবা। এই রে একটু হয়ে গেল, এখান থেকে কি গ্রাফটা নিচের দিকে নামছে, তো এখানে তুমি হচ্ছে ছেদ করে দাও। আরে ওকে, এই তাহলে এগুলাকে হচ্ছে বিন্দু দিয়ে দাও, এ বি সি ডি ই এফ, আর এই রেখাটার নাম হচ্ছে কি টোটাল ইউটিলিটি রেখা। তাহলে এইভাবে হচ্ছে কি তুমি মোট উপযোগের চিত্র আঁকতে পারো। যা আছে সেগুলাই, ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ, প্রতিটা বিন্দু যোগ করে জাস্ট চিত্রটা এঁকে দেবা। তাহলে খুব সহজেই কিন্তু তুমি মোট উপযোগ রেখা আঁকতে পারো। এখন এখানেই এই গ্রাফটাতে আমি আরেকটা জিনিস দেখাই, মোট উপযোগের সাথে আরেকটা কি জিনিস আছে সম্পর্কিত, সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগ নিয়ে যদি আমরা একটু কথা বলি, এই গ্রাফটা আমি হচ্ছে ছোট করে রেখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে থাকুক, মোট উপযোগ যে গ্রাফটা আছে সেটা আমরা পরবর্তীতে প্রান্তিক উপযোগের চিত্রটাও এঁকে দিব। ওকে, এখন মোট উপযোগ, আচ্ছা এটা উপযোগ লিখি মোট, আর এখানে আমরা ধরো প্রান্তিক উপযোগ লিখলাম। একটা উপযোগ থেকে আরেকটা উপযোগ বাদ দিলে যদি এভাবে লিখি, টিইউ এন প্লাস 1 মাইনাস টিইউ এন, এটাও করতে পারো, 2 থেকে 1 বিয়োগ দিবা, বা টিইউ এন মাইনাস টিইউ এন মাইনাস 1 ওইটাও দিতে পারো, সমস্যা নেই। এইভাবে তোমাদের জানার দরকার নাই, তোমরা শুধু এইটুকু জানো যে কি একটা উপযোগ থেকে আরেকটা বাদ দিলে। তো এখানে যেহেতু 1-এ 20, তো এটা তো প্রথম, তাহলে 20ই থাকলো ধরো,
তারপরে 2 এ 35, তাহলে 35 মাইনাস 20 হচ্ছে কত 15, 3 এ হচ্ছে 45, তাহলে এখানে হচ্ছে 10, 4 এ 50, তাহলে এখানে হচ্ছে 5, 5 এও 50, এখানে হচ্ছে 0, 6 এ 45, এখানে হচ্ছে কি মাইনাস 5। তাহলে এখানে আমরা কি কি জিনিস বুঝতে পারি দেখো, ক্রম ও হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু এই ছক থেকেই আমরা বুঝতে পারি। কিভাবে? ভোগের পরিমাণ বাড়াইলে মোট উপযোগের পরিমাণ বাড়ে। কিভাবে বাড়ে? ক্রম ও হ্রাসমান হারে বাড়ে। 20 প্রথমবারে, দ্বিতীয়বারে কিন্তু 20 পাও নাই, 20-এর চেয়ে একটু কম পাইছো, 15 পাইছো, এই যে। তৃতীয়বারে আরো কম, চতুর্থবারে আরেকটু কম, পঞ্চমবারে একেবারে বাড়লই না। তাইলে মোট উপযোগ হচ্ছে কি বাড়ছে, দেখো মোট উপযোগ 20 থেকে 35 হয়েছে, বাড়ছে কিন্তু আগের তুলনায় কম বাড়ছে। মোট উপযোগ বাড়ছে কিন্তু আগের তুলনায় কম, তো এটাকে বলা হচ্ছে কি ক্রম হ্রাসমান হারে বাড়া। তো মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, আর এক পর্যায়ে গিয়ে মোট উপযোগ কি সর্বোচ্চ হয় 50, তারপরে ভোগের পরিমাণ বাড়াইলে মোট উপযোগ কমে যায়। এবার এটা প্রান্তিক উপযোগের হিসাবে ব্যাখ্যা করি। মোট উপযোগ যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। এটা কিন্তু বাড়তেছে, 20-এর চেয়ে 35 বড়, 35-এর চেয়ে 45 বড়, 45-এর চেয়ে 50 কিন্তু বড়, বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে? ক্রম হ্রাসমান হারে। তো এইটা যখন বাড়তেছে ক্রম হ্রাসমান হারে, তখন প্রান্তিক উপযোগের দেখো তো 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5 কমতেছে। তাহলে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় 50, প্রান্তিক উপযোগ তখন 0। এইখানে কিন্তু সর্বোচ্চ হয় নাই, দেখো খেয়াল করো, 50-এ কিন্তু সর্বোচ্চ হয় নাই। কেন হয় নাই? কারণ তুমি কিন্তু বুঝতেছো না যে সর্বোচ্চ হয়েছে কিনা। এই পর্যন্ত ভোগ করে যদি তুমি থেমে যাও, আর ভোগ না করো, তোমার কি জানার সুযোগ আছে তোমার উপযোগ কি সর্বোচ্চ কিনা? ফিল করবা, কিন্তু আরেকটা যখন খাবা তখন গাণিতিক ভাবেও বিশ্লেষণ করতে পারবা যে হ্যাঁ আমার আর উপযোগ বাড়ে নাই, এই জন্য এখানে সর্বোচ্চ। ওকে, আর মোট উপযোগ যখন হ্রাস পায়, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। তাহলে মোট উপযোগ সর্বোচ্চ হইলে প্রান্তিক উপযোগ 0, মোট উপযোগ হ্রাস পাইলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক। এবার এটারে আমরা চিত্রে করে ফেলি, আমি এটা একটু এরোগুলো মুছে দিই। তাহলে 20, 15, 10, 5, 0, 5, তাহলে 5, 10, 15, 20 লম্ব অক্ষ আমরা এটা নিলেই হবে। তো এটা চিত্রটা যদি আমি একটু চাই, 5 করে নিই, ধরো এখানে 5, 10, 15, 20, এটা হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। আর এইদিকে হচ্ছে ভোগ, ভোগের পরিমাণ। তাহলে ভোগের পরিমাণ আমার ছিল কত? 1 থেকে 6, 1, 2, 3, 4, এটা কাছে হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, 5, 6, এই তো এরকম ভাবেই হবে। ওকে, তাহলে একে হচ্ছে 20, তাহলে যে এখান থেকে টানতে হবে আমাকে, একে 20, 2 এ হচ্ছে 15, 2 এ 15, 3 এ 10, 4 এ 5, 6 এ 4 এ 5, ও রে 4 থেকে 5 চলে গেছে এটা। ওকে, 4 এ হচ্ছে 5, 5 এ 0, তাই না? তো শূন্যের ঘর তো এইটাই, তাহলে এটা যেহেতু 0, 5 এখানেই থাকবে। 6 এ গিয়ে দেখো -5 হয়েছে, তার মানে এটা হচ্ছে কি নিচের দিকে চলে আসবে, এখানে থাকবে -5, এটা আসবে কই এইখানে। আমরা সাধারণত তোমরা গাইডে বা যেখানে দেখো এইভাবে দেওয়া আছে, ঋণাত্মক যেহেতু এটা সরাসরি লাইন হিসেবে না, এই ডট 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 ড্যাশ হিসেবে দেওয়া আছে আর কি। যাই হোক, আমি ওইভাবেই রাখলাম। তাহলে এখন যদি এই রেখাগুলো তুমি যোগ করে দাও, এই যে বিন্দুগুলো তুমি পাইছো, প্রত্যেকটা বিন্দু যদি যোগ করো এখান থেকে উঠবে, এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো, তোমার ইচ্ছা। আমরা আচ্ছা এখান থেকে এই যে প্রত্যেকটার নিয়ে আছে, ধূর একটু সতর্কতার সহিত করতে হবে, এটা এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আর একটু মুছে এটাকে একটু কারেকশন করে দিই তোমাদের।
মিলতেছে না, এটা বাঁকা হয়ে যাওয়ার। আচ্ছা, মোটামুটি আমরা তো ধারণাটা তো অ্যাটলিস্ট পাইলাম যে এই যে এইরকম হবে তোমার প্রান্তিক উপযোগ রেখা। এটাকে যদি আমি শর্ট করে এখানে লিখি, এই যে এরকম হবে। ঠিক আছে, প্রান্তিক উপযোগ রেখাটা সাধারণত কি এরকম হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ রেখা বা এমইউ রেখা, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে এই হচ্ছে তুমি যদি প্রান্তিক উপযোগ রেখা আঁকতে চাও কিভাবে আঁকবা। তাহলে ভোগের পরিমাণ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ সব হয়ে গেল। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে কিন্তু এটাই বোঝায়। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য, মোট উপযোগ হ্রাস পাইলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক। এই হচ্ছে তোমার প্রপার একটা চিত্র। তাহলে এই হচ্ছে আমার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কিত যেই চিত্র পরীক্ষায় লাগবে। আশা করি দুইটাই তোমরা বুঝতে পারার কথা। ঠিক আছে, ওকে। এবার আমরা পরে যাই। আমাদের পরের টপিক কি? পরের টপিক ছিল হচ্ছে আমাদের চাহিদা বিধি। এই যে 2 নম্বরে আমরা কি রাখছিলাম? চাহিদা বিধি। তাহলে আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করি। চাহিদা বিধির ক্ষেত্রে দাম আর একটা জিনিস কি চাহিদা, এই তো পুরো জিনিসটাই তো দাম এবং চাহিদার উপর নির্ভর করে। তো দামের সাথে চাহিদার সম্পর্ক কিরূপ? বিপরীত। তো বিপরীত একটা সম্পর্ক, আমরা সেটাই দেখব। দেখো, ধরো দাম 5 টাকা, চাহিদা 15 একক। যখন একটা জিনিসের দাম 5 টাকা থাকে তুমি সেটা 15 একক কেনো। ধরো দাম বেড়ে 10 টাকা হয়ে গেল, তাহলে আগে 5 টাকা সস্তা ছিল না, এখন তো তোমার আগের মতো আর কেনার সাধ্য নাই। তো তুমি তখন কি করবা? তুমি এই জিনিসটা কম কিনবা। তাহলে তখন এটা কিনলা, ধরো 10 একক কিনলা, আগের চাইতে একটু কম কিনলা। দাম ধরো 15 টাকা হয়ে গেল, দাম 15 টাকা হয়ে গেলে কি আগের মতো কিনতে পারবা? কিনতে পারবা না, তখন তুমি আরো কম কিনবা, তাই না? তাহলে এখানে দাম যত বাড়তেছে চাহিদার পরিমাণ তত কমতেছে। তাহলে চাহিদা বিধি হচ্ছে কি, দাম, একটা জিনিস একটু বলে রাখি, এখানে একটা শর্ত দেখবা তোমরা সবসময় পাবা যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, এখানে অন্যান্য বিষয় বলতে অনেক কিছুই থাকে। সেটা হচ্ছে ধরো সময়, তারপরে আয়, রুচি, অভ্যাস, এই জিনিসগুলোকে স্থির ধরতে হবে। ঠিক আছে, কেন স্থির ধরতে হবে? কারণ এগুলোও চাহিদাকে পরিবর্তন করতে পারে। এখন ধরো দাম 10 টাকায় হয়ে গেল, তোমার ইনকাম আগে 100 টাকা ছিল, পরে 200 টাকা হয়ে গেল, তাহলে তো তুমি আর কমাবা না, তুমি সমানই কিনতে পারবা, তাই না? এই জিনিসগুলোর একটা বিষয় কিন্তু থাকে। এই কারণেই এই অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কই হচ্ছে কি চাহিদা বিধি। তাহলে এই হচ্ছে আমার একটা চাহিদা সূচি আমি আঁকলাম। এটা থেকে ধরো চাহিদা রেখাটা এখানেই, এখান থেকে চাহিদা রেখাটা যদি আমি আঁকতে চাই, আমার এই গেল একটা রেখা। আচ্ছা, এটা তো কালারটা চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার ভূমি অক্ষ, এখানে দিলাম। ওকে, এবারে আমি লম্ব অক্ষ আঁকি এখান থেকে। এই হচ্ছে আমার লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষে থাকবে হচ্ছে কি, এটা কি তোমাদের মনে আছে? ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, আমি একটু বলে দিই। সাধারণত যে কোনো এক্স ওয়াই, দেখো আমরা এটারে ওয়াই ধরি, এটারে এক্স ধরি। তোমরা যখন ফাংশন পড়ছো, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এটা কি অধীন চলক। ওয়াই হচ্ছে কি অধীন চলক, ওয়াইরে আমরা সবসময় কি অধীন চলক হিসেবে ধরি। আর এক্স কি, এক্স হচ্ছে স্বাধীন। তো ভূমি অক্ষে সাধারণত স্বাধীন চলক থাকে, আর লম্ব অক্ষে থাকে হচ্ছে অধীন চলক।
কিন্তু এই জিনিসটা একবার ব্যতিক্রম হয়। কখন ব্যতিক্রম হয়? দেখো, ওয়াই এর জায়গায় তুমি ধরে নিলা ডিমান্ড, তাহলে ডিমান্ড ইজ এ ফাংশন অফ কি? প্রাইস। চাহিদা দামের উপর নির্ভরশীল। তাহলে এই স্বাধীন চলকটা কি হয়ে গেছে? স্বাধীন চলকটা হয়ে গেছে দাম। তো যদি এরকম হয়, যদি কখনো এরকম হয় যে দুইটা স্বাধীন চলক অধীন চলকের মধ্যে স্বাধীন চলকটা দাম, দুইটার যদি একটা দাম থাকে, মনে রাখবা দাম সবসময় লম্ব অক্ষে যায়। এখন কেন যায় এটা তোমরা প্রশ্ন করতেই পারো যে ভাই সবসময় স্বাধীন চলক আমরা দেখি যে ভূমি অক্ষে। যেমন আগেরটাই দেখো, ভোগ হচ্ছে স্বাধীন, ভোগের উপর উপযোগ নির্ভর করে, তাহলে ভোগ নিছিলাম আমি ভূমি অক্ষে, লম্ব অক্ষে নিছিলাম হচ্ছে কি ওই টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। কিন্তু এইখানে দাম কেন লম্ব অক্ষে যাবে? তোমাদের বইয়ে দেখবো প্রত্যেকটাতেই দাম লম্ব অক্ষে দেওয়া। এখন কথা হলো দাম লম্ব অক্ষে কেন যাবে? এটার বিশেষ কোনো ব্যাখ্যা নাই। এটার বিশেষ হচ্ছে প্রাচীন যে অর্থনীতিবিদরা আছে, প্রাচীন যে অর্থনীতিবিদরা আছেন তারা বলছে যে আমরা হচ্ছে কি দাম লম্ব অক্ষে রাখবো, এই কারণেই দাম সবসময় কি লম্ব অক্ষে চলে গেছে। বুঝতে পারছো? তো এটারে হচ্ছে কিন্তু ইনভার্স ডিমান্ড ফাংশন বলা হয়। আমরা সাধারণত যেটা হয় নর্মালি ডিমান্ড ফাংশন আঁকার কথা, ডিমান্ড ফাংশন যদি আমরা আঁকি তাহলে পি থাকবে নিচে, কিন্তু যেহেতু পি উপরে এই কারণে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনভার্স ডিমান্ড। বিপরীত আর কি, ইনভার্স। তো এই আর কি, যাই হোক এটা তোমাদের এখন জানার দরকার নাই, তোমরা শুধু এইটুকু মনে রাখো যে দাম যদি দুইটা চলকের মধ্যে একটা যদি দাম হয় প্রাইস, তাহলে দামটা সবসময় লম্ব অক্ষে চলে যাবে। তাহলে এখানে চাহিদা বলতে কি চাহিদার পরিমাণ, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড, কিউডি দ্বারা আমরা প্রকাশ করি। চাহিদার ক্ষেত্রে ডি, সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে এই ছোট হাতের ডিটারে এস লিখে দিলেই হয়ে যায়। ওকে, তাহলে আমরা এটা চিত্রটা এঁকে ফেলি। দাম যখন, আচ্ছা একটু নিয়ে নেই, তাহলে দাম নিচ্ছি আমরা লম্ব অক্ষে 5, 10, 15, এই দিকেও তো এরকমই থাকবে 5, 10, 15। তাহলে দাম যখন 5 টাকা, চাহিদা 15 একক, তাহলে দাম 5 টাকা যদি, আচ্ছা এটা দিয়ে রাখবো, এটা দিয়ে দাম 5 টাকা, চাহিদা 15 একক। দাম 10 টাকা, বাঁকা হয়ে যায় কিনা আবার, দাম 10 টাকা হলে চাহিদা 10 একক। দাম 15 টাকা হয়ে গেছে, চাহিদা কি আগের তুলনায় কমে যাবে, আমার কমে গেল। এখন এই তিনটার হচ্ছে কি আমি যোগ করে দেব, তিনটারে যদি যোগ করে দিই, এই যে এখান থেকেও করতে পারি, এই পাশ থেকেও করতে পারি, আচ্ছা এখান থেকে করি আমি, আচ্ছা এই হচ্ছে আমার ডিমান্ড ফাংশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার, আমি যদি এগুলো লিখি এ বি সি, এই তো না উল্টা লিখে ফেলছি এ বি সি, 5 হইলে 15, হ্যাঁ উল্টা লিখছি, এখানে হবে এইভাবে, এইটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ডি। তাহলে এই হচ্ছে আমার চাহিদা রেখা। দাম 5 টাকায়, চাহিদা 15 টাকা, দাম 10 টাকায়, চাহিদা 10 টাকা, দাম 15 টাকায়, চাহিদা 5 টাকা। অর্থাৎ দাম যত বাড়ছে চাহিদা সেই হিসাবে কমছে। তাহলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই হচ্ছে আমার চাহিদা বিধি। তো আশা করি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কঠিন কিছু না কিন্তু। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব হচ্ছে গিফেন ভ্যাবলেন দুইটা। এইটাতে আমি কোনো মান নিব না, ঠিক আছে, এটাতে আমি মান না নিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো। গিফেন হচ্ছে কোন ধরনের দ্রব্য? নিম্ন স্তরের দ্রব্য।
সাধারণত গরিব স্বল্প আয়ের মানুষ এই দ্রব্যগুলা ভোগ করে থাকে। আর ভ্যাবলেন হচ্ছে বিলাসজাত দ্রব্য, দামি জিনিস, দামি দামি যেগুলো হচ্ছে কি বিলাসিতা করার জন্য মানুষ কেনে বা ব্যবহার করে, সেগুলো হচ্ছে ভেবলেন দ্রব্য। তাহলে গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য দুইটা জিনিস তো আমরা বুঝে গেলাম। এখন তাইলে আমরা একটু চিন্তা করি যে গিফেন দ্রব্য যেহেতু নিম্ন স্তরের দ্রব্য, গরিব মানুষ করে, তো একটা উদাহরণ ধরে আমরা কি হইতে পারে, আলু, আলু, পেঁয়াজ, তাই না? এগুলো হচ্ছে কি নিম্ন স্তরের দ্রব্য। বিলাসজাত দ্রব্য, গাড়ি, স্বর্ণ, রৌপ্য বা রূপা, এগুলাই তো বিলাসজাত দ্রব্য। তাহলে আমার ক্যাটাগরি তো আমি পাই গেলাম। তাহলে এই দুইটার চাহিদা রেখা কেন এত বিশেষত্ব পাবে? সাধারণ চাহিদা রেখা তো আমরা দেখছি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু গিফেন ভেবলেনের কি বিশেষত্ব আছে যে কারণে এটা? বাস্তব জীবনের সাথে যদি চিন্তা করো তাইলেই তোমরা গিফেন ভেবলেনের বিষয়টা বুঝতে পারবা। কিভাবে বুঝবা বাস্তব জীবনের সাথে তুলনা করে? বাস্তব জীবনে কি হয় এই জিনিসটা তোমরা চিন্তা করো। আমি লিখছি কি গিফেন দ্রব্য হচ্ছে আলু, পেঁয়াজ। দেখো, রমজানের সময় আমাদের দেশে দেখবা জিনিসপত্রের দাম বাড়তে থাকে। আবার কখনো কখনো ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেলে দেখবা যে হুট করে দাম বেড়ে যায়। তখন মানুষ কি করে? পেঁয়াজের দাম ভবিষ্যতে বাড়তে পারে বা হালকা একটু যদি বেড়ে যায়, এরকম যদি হয় যে অল্প একটু বেড়ে গেছে, যে 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেল, তখন মানুষ আগে যে 5 কেজি কিনতো সে চিন্তা করবে দাম তো 60 টাকা হয়ে গেছে, দাম তো বাইরে এখন 80 টাকা 100 টাকার উপরে চলে যাবে, তাইলে আমি বেশি করে অলরেডি কিনে রাখি। যদি বেশি করে কিনে রাখি তাহলে দাম বেড়ে গেলেও আমার আর কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটাই হচ্ছে গিফেন ভেবলেন দ্রব্যের চাহিদা রেখাটারে ডিকটেট করে। কিভাবে করে? কারণ তারা চিন্তা করে যে দাম এখন বাড়ছে, সামনে আরো বাড়বে, তো যেহেতু সামনে আরো বেড়ে যাবে, তো আমি এটা হচ্ছে কি বেশি পরিমাণে কিনে রাখি। তো এই চিন্তা করার কারণে মানুষ হচ্ছে বেশি কিনে। তো ধরো দাম P1, আমি বলছি এটা কিন্তু আমি সংখ্যা দিয়ে দেখাবো না, যে 40-60 হিসাবে দেখাবো না। তো দাম যখন P1, মানুষ হচ্ছে এটা ধরো কিন্তু Q1 পরিমাণে। তাহলে এটা যদি আমরা হচ্ছে রেখা হিসেবে দেখাই, এই ধরো এইভাবে, যখন P1 ছিল তখন মানুষ Q1 পরিমাণে কিনত। যখনই দাম বেড়ে যাবে, হালকা, বেশি না, অল্প একটু বাড়লেই হবে, অল্প একটু দাম যখন বেড়ে যাবে তখন দাম ধরো হয়ে গেল P2। যেই মুহূর্তে দাম একটু বাড়ছে, মানুষ চিন্তা করবে হ্যাঁ রে এটার দাম তো আরো বেড়ে যাবে, তাহলে আমি বেশি করে কিনে রাখি যাতে দাম বেড়ে গেলেও কি আমার কোনো সমস্যা না হয়। তো সে Q2 পরিমাণ কিনবে। আগে এইটুকু কিন্তু লাভটা দিচ্ছে, দেখছো, একেবারে বড় একটা জাম্প দিবে। তখন সে হচ্ছে কি অল্প দাম বাড়লেও কিনবে বেশি পরিমাণে। দাম বাড়ছে কিন্তু অল্প, সাধারণ হিসেবে দাম বাড়লে তার কম কেনার কথা, কিন্তু যেহেতু গিফেন দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, দাম যখন বাড়তে থাকে ধুম বাড়তে থাকে, এই কারণে মানুষ কি বেশি কিনে রাখে। যেমন কাঁচামরিচের দাম দেখবা সিজনে একবার না একবার 800-1000 টাকা কেজিতে চলেই যায়। কেন যায়? 40-50 টাকা থেকে 1000 টাকা কেজিতে কাঁচামরিচের দাম চলে যায়। এই জিনিসটা হয় কারণ ওই যে সাপ্লাইয়ে যোগানের ক্ষেত্রে সমস্যা। কিন্তু সাধারণ মানুষ তখন কি করে? বেশি পরিমাণে কিনে রাখে। পেঁয়াজ, বাংলাদেশে এবার ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় নাই, এই নিউজটা আসার সাথে সাথে পেঁয়াজের দাম 10 টাকা 20 টাকা বেড়ে যাবে কেজিতে। আর যখন 2 দিন পরে আসলেই পেঁয়াজ থাকবে না, তখন দেখা যাবে কি যে মানুষ আরো দাম বাড়ায় দিচ্ছে। তো এই ক্ষেত্রে যখন দেখে যে 5-10 টাকা বেড়ে গেছে, তখন মানুষ চিন্তা করে যে আরো বাড়বে। ধরো 5 টাকা বাড়লে ভাবে
আরো বাড়বে, যে কারণে বেশি কিনে। এই একটা কারণে হচ্ছে কি অধিক পরিমাণে তারা কিনে রাখে। তখন চাহিদা রেখাটা কিরকম হবে? এই যে তখন চাহিদা রেখাটা হয়ে যায় এই রকম। তাহলে এখন দেখো, সাধারণত চাহিদা রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু গিফেন দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এবারে আসি ভেবলেন দ্রব্যেরটা। ভেবলেন দ্রব্যের চাহিদা রেখাটাও তেমন কঠিন না। ভেবলেন দ্রব্যের ক্ষেত্রেও কি হবে তাহলে তোমরা চিন্তা করো। ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে কি চাহিদা বাড়বে, তাই না? ভেবলেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা হচ্ছে বেড়ে যাবে। তাহলে আমরা এটার একটু ঘুরাই দিই, সরি, এখান থেকে যাবে না। ভেবলেন দ্রব্যেরও চাহিদা রেখাটা হবে ঊর্ধ্বগামী। এক্ষেত্রেও কি হবে, মানুষ এই ধরো P1 দাম আছে, আগে Q1 কিনতো, তাহলে P1 থেকে Q1 এ তোমরা যাবা। এখন দাম যখন একটু বাড়ছে, হয়ে গেছে P2, কি করবে দেখো, বিলাসজাত দ্রব্য কি স্বর্ণ, রৌপ্য, এগুলা। তো যারা বড় লোক সাধারণত তারা ভেবলেন দ্রব্য ভোগ করে। তো একজন বড় লোক ব্যক্তি সে দেখলো স্বর্ণের দাম 2,50,000 থেকে 2,75,000 টাকা ভরি হয়ে গেছে। তখন সে চিন্তা করবে এই স্বর্ণের দাম তো 2 দিন পরে 3 লাখে চলে যাবে, তাইলে আমি এখন কিনে রাখি। এখন কেন বিলাসজাত? স্বর্ণ তো সে কিনতে পারবে, সে তো বড় লোক মানুষ, তার তো সমস্যা নাই। এই কারণে হচ্ছে কি এরা বিলাসজাত দ্রব্যের মধ্যে পরে, বড় লোকরা ভোগ করে। তো সে চিন্তা করবে স্বর্ণ সে কিনে রাখুক, কিছু কিনে রাখলে সামনে দাম যখন বাড়বে সে আবারও বিক্রি করে দিতে পারবে। এখন 2,75,000 হয়েছে, 2 দিন পরে 3 লাখ, 3,15,000 হয়ে গেলে সে বেশি দামে বিক্রি করবে। কিন্তু যেহেতু বিলাসজাত দ্রব্য, আলু, পেঁয়াজ, এগুলো তো 50 টাকা, 60 টাকা, 100 টাকা কেজি, চাইলেই বেশি পরিমাণে কেনা যায়। কিন্তু স্বর্ণ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা ভরি, তো সেটা কিন্তু চাইলেই বেশি পরিমাণে কিনতে পারে না। সে কিনে, বেশি কিনে, কিন্তু সেটা কি খুব বেশি পরিমাণে কিনতে পারে না। গিফেনে যেমন দেখছো একেবারে এত বড় জাম্প দেয়, এই জাম্পটা সে দিতে পারে না। সে দেয়, সে বাড়ায়া কিনে, কিন্তু এত বেশি পরিমাণ বাড়ায়া কিনতে পারে না। এই কারণে এটা কি অল্প একটু বাড়ে। দেখো এখানে এতটুকু ছিল, অল্প একটু বাড়ছে। তো এখন যদি এটাকে আমরা চিত্রটা আঁকি, যে Q1 হচ্ছে Q2, তাহলে এই হচ্ছে আমার আচ্ছা দাম একটু চিত্রটা সফিস্টিকেটেড করি আমি, যাতে তোমাদের আর একটু বুঝতে সুবিধা। ঠিক আছে, এই তো এখন আমরা এটাকে বাঁকা হয়েছে, অসুবিধা নেই। এই হচ্ছে আমার ভেবলেন দ্রব্যের চাহিদা রেখা। তাহলে এক্ষেত্রে কি হবে, দাম বাড়লেও সে কিনবে, কিন্তু বেশি পরিমাণে কিনতে পারবে না, অল্প একটু বেশি কিনবে। কিন্তু দুইটার ক্ষেত্রেই দেখো দাম বাড়লে চাহিদা বাড়তেছে। এখানে দাম P1 থেকে P2 তে গেছে, দাম বাড়ছে, চাহিদা Q1 থেকে Q2 তে গেছে। দাম P1 থেকে P2 তে গেছে, চাহিদা Q1 থেকে Q2 তে গেছে। দুইটার ক্ষেত্রে হচ্ছে কি দাম বাড়লে চাহিদা বাড়তেছে। তাহলে এটা কিসের? এটা হচ্ছে গিফেনের, আর এটা হচ্ছে ভেবলেন দ্রব্যের। তো মাথায় রাখবা গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্যের চাহিদা রেখার আকৃতিটা একটা একটু হেলানো, আর একটা একটু কি বেশি পরিমাণে খাড়া হয়ে থাকে।
তাহলে এই গেল আমার গিফেন এবং ভেবলেন দ্রব্যের চাহিদা রেখা। একটু ভালো করে দেখে নাও। এবারে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কি বাজার চাহিদা। ধরো একটা বাজারে তো একজন মানুষ থাকে না, তাই না? একাধিক ক্রেতা থাকে। ধরো ক একজন ভোক্তা, ক ভোক্তা, আর একজন হচ্ছে কি খ ভোক্তা। তো বাজারের দাম তো ফিক্সড, পি দাম। তাহলে দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা। এই বান্দা ধরো ক ধরো একজন গরিব ব্যক্তি বা মিডিল ক্লাস, আর খ ধরো গরিব, একজন মিডিল ক্লাস একজন গরিব ধরো। তো একটা জিনিস দাম যখন 5 টাকা থাকে, ক ধরো 20 একক কিনে, 10 টাকা হইলে 15 একক কিনে, আর 15 টাকা হইলে কি সে 5 একক, সরি 10 একক কিনে, 5 একক কিনে, 10 একক কিনে। একই জিনিস খ, সে ধরো 5 টাকা হইলে সে কিনে হচ্ছে 15, 10 টাকা হইলে কিনে 10, 15 টাকা হইলে কিনে কি 5। তাহলে থাকতেই পারে আমি একজন ক্রেতা, আমার বন্ধু আর একজন ক্রেতা, দুইজনের ভিন্ন ভিন্ন থাকতে পারে না? কিন্তু এখন আমার দরকার 20 একক, দাম ধরো যখন 5 টাকা, আমার দরকার 20 একক, আর একজনের দরকার 15 একক। তাহলে দুইজন মিলায়া যেটা সেটা হচ্ছে কি বাজার। কারণ বাজারের চাহিদা হচ্ছে এইটা, এটা আমার একার ব্যক্তিগত চাহিদা। কিন্তু বাজারে তখন আমার চিন্তা হবে কি বাজারে এইটুকু ডিমান্ড আছে। তাহলে 20 যোগ 15 হয়ে যাবে কি 35, 15 যোগ 10 25, 10 যোগ 5 15। এখন যদি ভোক্তা 3 জন থাকে তাহলে 3 জনেরটা যোগ করলে পাওয়া যাবে কি বাজার চাহিদা। ভোক্তা যদি 4 জন থাকে 4 জনেরটা যোগ করলে বাজার চাহিদা। ভোক্তা যদি অসংখ্য থাকে সবার গুলো যোগ করলে বাজার চাহিদা। তো আমি সহজে বোঝার জন্য 2 জন নিয়ে নিলাম। তাহলে এখানে আমার যদি ব্যক্তিগত চাহিদা বাজার চাহিদার চিন্তা করতে হয়, এখানে আমি 3টা চিত্র আঁকলে সবচেয়ে সুন্দর হবে আর কি। এই একটা, আচ্ছা এখানে তো জায়গা কম হয়ে যাবে না, আমি এটা ছোট করে দিই। তাহলে এটা হচ্ছে আমার চাহিদা সূচিটা হয়ে গেল নাকি? এই যে চাহিদা সূচি আমি এখানে রেখে দিলাম। এখন আমি চিত্রগুলোর বিষয় একটু দেখি। ওকে, এই একটা, তারপরে এই বরাবরই তো যাবে একটা, এটা একটা, আর এই ধরো বাজারের জন্য আরেকটা। এখানে আমি হচ্ছে লম্ব অক্ষ অ্যাড করি, এখানে লম্ব অক্ষ অ্যাড করি। তাহলে এই হচ্ছে আমার, তো এটা ধরো ক এর জন্য, এটা ক, এটা খ, এটা বাজার। তাহলে দাম তো প্রতিবারই দেখো 5 10 15, তাহলে দাম এখানে আমি দিলাম 5, এই দিলাম 10, এই 15, এইটাই কিন্তু পুরাটা যাবে, তাই না? ওকে, দাম গেল আমার 5 10 15। চাহিদার ক্ষেত্রে দেখো এখানে কত 20 15 10, তাহলে আমি এখানে এইটুক নিই 10, আচ্ছা 5 থেকেই নিই ধরো, এইখানে 5 10 15 20, আর এখানে আছে কি 5 10 15, নিলাম 5 10 15। আর বাজারের ক্ষেত্রে আছে 15 25 35। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখায় দিই, 15 25 35। এই দেখো আমি এখানে 2টা দাগ দিছি, এই 2টা দাগের একটা বিশেষত্ব আছে। 15 এখানে কিন্তু 15 যতটুকু 25 পর্যন্ত, এখানে প্রথমবারে 15 বাড়ছে,
কিন্তু পরের বারে 10 করে বাড়ছে, কিন্তু আমি ডিস্টেন্স সবগুলার সমান নিছি। তো এই যে কাটা চিহ্নটা দিছি না, দুইটা দাগ, এর মানে বোঝানো হয়েছে যে এখানে আমি কিছুটা এটাকে বোঝাই হচ্ছে, ধরো এই যে এইটারে আমি ধরো এইটুকু, এখানে হচ্ছে এই যে 5, 10, 15, তারপরে এখানে ধরো আমি নিলাম 20। এখান থেকে ধরো আমি এই দুইটা বাদ দিচ্ছি, এই দুইটা আমার দরকার নাই, তাহলে আমি এইটুকুই নিব শুধু, যে 15 আর 20, এখানে একটু এক্সট্রা দিয়ে হচ্ছে এই চিহ্নটা দিয়ে দেবো, তার মানে এখানে 5, 10 আমি কেটে ফেলে দিছি আর কি। তো এখানে কাটা হয়েছে এরকম বোঝায়, ঠিক আছে। এটা তেমন আমার, শুধু এটুকু জানো যে যদি এরকম দিতে চাও আর কি, এই যে ওই এই 10 করে ডিফারেন্স কিন্তু শুরু হয়েছে 15 থেকে, তাহলে শুরুতে এভাবে একটু কেটে দিতে পারো, তাইলে হয়ে যাবে। ওকে, তাহলে 5, 10, 15, 20, এই যে এখানেও যদি আমি চাইতাম, এখানে যেহেতু আমার হচ্ছে 20, 15, 10, 5 রে বাদ দিতে হইতো, তাহলে আমি এখানে একটু কেটে এটা আর একটু বামে নিয়ে আসতে পারতাম আর কি, জায়গা বাঁচাইতে পারতাম। ওকে, তাহলে আমি এটাকে চিত্র এঁকে ফেলি। তাহলে দাম যখন 5 টাকা, চাহিদা হচ্ছে কি 20, তাহলে এই যে এখানে ওকে, দাম যখন 10 টাকা, চাহিদা হচ্ছে 15, এই যে 15, দাম যখন 15 টাকা, চাহিদা তখন 10, নিয়ে আসি 10-এ। এটা কার গেল? কয়ের চাহিদাটা গেল। ক্ষয়ের কি হবে? এখান থেকেই কিন্তু তুমি দেখতে পারো, এই যে এখানে সেম 5, 10, 15। আচ্ছা, এটা আমি এখন হাতে এঁকা ফেলি নাকি? ইয়া দিয়ে আঁকলে দেরি হচ্ছে। 5-এ 15, 10-এ 10, 15-তে 5, এই। এরপরে দেখো সেম 5, 10, 15, 5-এ হচ্ছে 35, 25, 10-এ, এই হচ্ছে তোমার চাহিদা রেখাগুলা। একটু হয়ে গেছে, এটা দিয়ে দিই। এই তো মোটামুটি এরকম ধরে নাও যে এটা এরকম হচ্ছে চিত্রটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার, এটারে হচ্ছে এরকম ডট 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 দিয়ে কানেক্ট করে দেবা, ক খ দুইজনেরটা মিলায়ে হচ্ছে কি বাজার চাহিদা এরকম হয়। তাহলে এটা কয়ের, এটা ক্ষয়ের, আর এটা বাজার চাহিদা। তাহলে মোটামুটি আমার বাজার চাহিদা কিভাবে নির্ণয় করতে হবে যোগ করে দিবা, আর চিত্রটা কিভাবে আঁকতে হবে সেটাও তুমি দেখে ফেললা। তাহলে এই গেল আমার হচ্ছে কি বাজার চাহিদা। এরপরে আমার কি আছে? চাহিদার সংকোচন প্রসারণ। আর হচ্ছে স্থানান্তর। চিত্র দিয়ে সরাসরি দেখায় দিচ্ছি। এই হচ্ছে তোমার চাহিদা রেখা। আর এই হচ্ছে তোমার চাহিদা রেখা। এই হচ্ছে আরেকটা চাহিদা রেখা। অধিক পরিমাণে ইয়া হয়ে যাচ্ছে না, এটা কনফিউজন লাগবে, আমি এটা সহজ করে রাখি।
এটা একটু সহজে রাখতে হইলে এইখানে এইটুকু তিনটাই রাখি। ওকে, দেখো দাম P1 চাহিদা Q1, দাম P2 চাহিদা Q2, দাম P3 চাহিদা Q3। দাম যখন বাড়তেছে চাহিদা তখন কি করতেছে? কমতেছে। তাহলে এইটা বামে চলে আসতেছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে যাচ্ছে। দাম যখন আরো বাড়তেছে চাহিদা আরো কমতেছে, এই Q2 থেকে Q3 তে চলে আসছে, এই বিন্দুতে চলে গেল। আবার এখান থেকে তোর ধরো দাম শুরুতে P3 ছিল, দাম কমে P2 তে হইলো, চাহিদা কি ডান দিকে গেল, বিন্দু এটা স্থানান্তরিত হইলো। দাম আবার কমলো, কমে P1 এ আসলো, তাহলে চাহিদাটা কি Q2 থেকে Q1 এ চলে যাবে এদিকে। তাহলে এই যে একই রেখার মধ্যে যখন উপরে নিচে যাবে সেটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ। যদি কমে তাহলে সংকোচন কমলে, আর যদি বাড়ে তাহলে সেটাকে বলে কি প্রসারণ। তাহলে কমলে সংকোচন, বাড়লে প্রসারণ। এটা হচ্ছে কি চাহিদা রেখার সংকোচন প্রসারণ। কিন্তু এখন দেখো দাম ঠিক আছে P1, চলে গেল দাম P2 তে, দাম P3 তে, কিন্তু চাহিদার রেখাটা হচ্ছে ওই দিক চলে গেছে। দেখো দাম একই আছে কিন্তু এইখানে চাহিদা হচ্ছে কি, এই যে দেখো বেশি, এইখানে চাহিদা আরো বেশি, এখানেও চাহিদা বেশি। তাহলে দাম একই থাকা সত্ত্বেও যদি চাহিদা বাইরে যায়, দাম স্থির কিন্তু চাহিদা বাড়লো, অথবা চাহিদা ধরো কমলো, এই যে ভিতরের দিকে চলে আসলো, দাম একই থাকা সত্ত্বেও যদি চাহিদা বাড়ে বা কমে সেটাকে বলা হচ্ছে কি চাহিদা রেখার স্থানান্তর। এই স্থানান্তরটা কখন হয় আমি একটু দেখাই। এই যে আমি লিখলাম শুরুতে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ সময়, আয়, রুচি, অভ্যাস, এই যে জিনিসগুলো আছে এইগুলো যদি অপরিবর্তিত থাকে তাইলে হচ্ছে দামের সাথে সম্পর্কিত। কিন্তু যদি এই যে এই অন্যান্য বিষয়গুলো পরিবর্তিত হয় তাহলে হচ্ছে কি এই স্থানান্তর হয়। তাহলে কি কি জিনিস পরিবর্তন হলে স্থানান্তর হতে পারে? আয় চেঞ্জ হলে হইতে পারে, তারপর হচ্ছে রুচি পরিবর্তন হলে হইতে পারে, সময় পরিবর্তন হলে হইতে পারে, অভ্যাস পরিবর্তন হলে হইতে পারে। অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যদি চেঞ্জ হয় তাহলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে। আর যদি খালি দাম চেঞ্জ হয় তাহলে হচ্ছে কি চাহিদা রেখার সংকোচন প্রসারণ ঘটে। তাহলে এই গেল আমার চাহিদার সংকোচন এবং প্রসারণের বিষয়। এবারে যোগানের ক্ষেত্রে চলে আসি। যোগানের ক্ষেত্রে তো বিষয়টা সিম্পল, দাম এবং যোগানের সম্পর্ক কিরকম? সমমুখী। তাহলে যোগান হচ্ছে ঊর্ধ্বমুখী হবে, সাপ্লাই সাপ্লাই। এদিকে নিব হচ্ছে কি দাম, এদিকে হচ্ছে কি কোয়ান্টিটি সাপ্লাইড। বিভিন্ন রকম বিন্দু পাবে, এই যে ধরো একটা বিন্দু পাইলা, এই আরেকটা বিন্দু পাইলা, এই আরেকটা বিন্দু পাইলা, Q1 Q2 Q3, P1 P2 P2 P3। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা যখন চাহিদা বিধি তখন তুমি ভোক্তা, যখন যোগান বিধি তখন হচ্ছে কি বিক্রেতা। এখন একটা জিনিসের দাম 10 টাকা আছে, 10 টাকা হইলে তুমি বাজারে 10 একক ছাড়ো, ধরো দাম 10 টাকা, বাজারে তুমি তখন 10 টাকা দাও। দাম যদি 20 টাকা হয় তাহলে তুমি একটা বেচলে আগে 10 টাকা পাইতে, এখন একটা বেচলে 20 টাকা পাবা। তাহলে আগে 10 একক দিতে, এখন বাজারে চিন্তা করবা কি 20 একক দিয়ে দেই, বাড়ায় দেই, যাতে আমি এগুলো 20 টাকা করে বিক্রি করে দিব, লাভ বেশি হবে। দাম আরো বাড়লো, 30 টাকা হয়ে গেল, তখন কি করবা তুমি আরো বাড়ায় দিবা, যে যোগান আরো বাড়ায় দিলাম, যে যা সব বিক্রি করে ফেলি, আমার বেশি দাম পাচ্ছি মানে কি আমি বিক্রি করব দাম। এক্ষেত্রে তো তুমি বিক্রেতা, তো যেহেতু তুমি বিক্রেতা তাহলে বিক্রেতা হলে কি হবে, দাম বাড়লে তুমি যোগান কি বাড়ায়া দিবা। এই তো এই যে এই জিনিসটা হচ্ছে কি যে যোগান রেখার সংকোচন প্রসারণ। আর যদি যোগান রেখাটা পুরোটা স্থানান্তর হয়ে যায়, ঠিক আছে আমি একটু এইখানেই দেখা দিই, এটা মুছে। যোগান রেখা যদি সম্পূর্ণ স্থানান্তর হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি যোগান রেখার স্থানান্তর। ওই একই রকম জিনিস, এক্ষেত্রে যোগান রেখাটা হয় ডানে চলে আসবে নইলে বামে চলে যাবে, অর্থাৎ কোনো একদিকে চলে যাবে। এইটাও কিসের ক্ষেত্রে? দাম ছাড়া অন্যান্য বিষয় পরিবর্তিত হইলে যোগান রেখার এরকম স্থানান্তর তুমি দেখতে পাবা। ওকে, এরপরে আমরা কি দেখব? ভারসাম্য।
ভারসাম্যের ক্ষেত্রে দুইটা জিনিসই থাকে, চাহিদাও থাকবে, যোগানও থাকবে। কখন ভারসাম্য হবে? যখন চাহিদা সমান যোগান হবে, কিউডি ইকুয়াল কিউএস। এই সিচুয়েশনটা হচ্ছে আমার ভারসাম্য। কিরকম? ধরো এই হচ্ছে আমার একটা চিত্র, আমরা যদি এখানে আঁকি, তো এখানে আমার একটা যোগান রেখা ধরো আছে, চাহিদা রেখা আছে। এই চাহিদা এবং যোগান যেখানে সমান হয়েছে সেটাই হচ্ছে কি আমার ভারসাম্য। তো এই যে আমি একটা ভারসাম্য এখানে, এই হচ্ছে আমার ভারসাম্য। এখন এই জিনিসটা কখন হবে? এই যে এটা হচ্ছে সাপ্লাই, এটা ডিমান্ড। এই যে একটা সিচুয়েশন, যখন চাহিদা এবং যোগান সমান হয় তখন এই চিত্রটা পাওয়া যায়। এটার জন্য আমরা একটা ধরো আইকা ফেলি নাকি, পি কিউ, কোয়ান্টিটি ডিমান্ডেড, কোয়ান্টিটি সাপ্লাইড। দাম 5 টাকা, চাহিদা কত থাকবে? চাহিদা ধরো 15। তো দাম যেহেতু 5 টাকা, যোগান কি আর এত বেশি থাকবে? না, যোগান থাকবে কম। দাম যদি বাড়ে 10 টাকা হয়, চাহিদা কমবে, 10 টাকায় চলে আসবে। দাম বাড়ছে, তাহলে যোগানও কি হবে? বাড়ছে। কারণ দাম এবং চাহিদার সম্পর্ক বিপরীত, দাম এবং যোগানের সম্পর্ক সমমুখী। দাম আরো বাড়লো, 15 টাকা হয়ে গেল, চাহিদা তখন কমে যাবে, যোগান তখন বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ চিত্র, এইটাই হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। এখন দেখো ডিমান্ড এবং সাপ্লাই সমান হইলে ভারসাম্য, তাহলে চাহিদা এবং যোগান সমান হয়েছে কত? 10 টাকা দামে 10 একক, 10 একক। তাহলে এই যে দেখো আমি দামগুলো লিখে ফেলি, ধরো এখানে 5 টাকা, এই 10 টাকা, এই হচ্ছে 15 টাকা। চিত্রটা একটু এদিক সেদিক হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নাই, আমরা সেটা বুঝে নিব, অসুবিধা নেই। ওকে, আমরা 10 টাকা দামে 10 একক ভারসাম্য পাইলাম। 10 টাকা দামে কি ভারসাম্য আমার 10 একক পাওয়া গেল। কিন্তু বাকি জিনিসগুলো দেখো, এই যে দাম যখন 5 টাকা, চাহিদা 15, দাম 5 টাকায়, চাহিদা এখানে, এই যে দেখো চাহিদা রেখাটা এটা না, চাহিদা রেখা, তো চাহিদা রেখা এখানে ছেদ করছে, কিন্তু যোগান রেখায় কি যোগান কম, এই যে দেখো চাহিদা বেশি। যোগান এখানে 5, কিন্তু চাহিদা 15। তাইলে বাজারে আছে 5 একক, তোমার দরকার 15 একক, তাহলে কি প্রয়োজনের তুলনায় কম আছে না? প্রয়োজনের তুলনায় কম আছে। তাহলে যেহেতু প্রয়োজনের তুলনায় কম আছে, তাহলে এইটুকু হচ্ছে কি ঘাটতি। ঠিক আছে, যোগান এখানে, চাহিদা এখানে, তাইলে চাহিদা বেশি, যোগান কম। তুমি চাও 15টা আম, বাজারে আছে 5টা আম, তাহলে ঘাটতি আছে 10টা আমে। আবার ধরো দাম যখন 15 টাকা, তুমি চাও 5টা আম, বাজারে আছে 15টা আম, তাহলে এখানে কি অতিরিক্ত আম রয়ে গেছে না? তাহলে এই জিনিসটার আমরা কি বলবো? এই জিনিসটার আমরা বলবো উদ্ধৃত্ত। বুঝতে পারছো? অর্থাৎ এখানে এক্সট্রা রয়ে গেছে। কিন্তু ভারসাম্য কখন হচ্ছে? ভারসাম্য হচ্ছে কেবলমাত্র 10 টাকা দামে 10 একক যোগান, 10 একক চাহিদা। তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে ভারসাম্য। তাহলে দাম বেশি যদি থাকে তখন কি হবে? যোগান বেশি থাকবে। এই যে যোগান হচ্ছে এইখানে, এইখানে মানে কিন্তু এই যে এইদিকে বেশি, যোগানের পরিমাণটা বেশি। তো এই বেশিটা আমি যখন উপরের দিকে নিয়ে চিন্তা করছি, এই কারণে চিত্রটার কি এইখানে বিন্দুটা আসছে আর কি। তো মনে রাখবা,
এখান থেকে ডানে গেলে বেশি, এখান থেকে উপরে গেলে বেশি, ঠিক আছে? তাহলে এইখানেও বেশি, ওইদিকেও বেশি, এভাবেই চিন্তা করবো আর কি। তো ভূমি অক্ষের ক্ষেত্রে বাম থেকে ডানে, লম্ব অক্ষের ক্ষেত্রে কি নিচে থেকে উপরে। তাহলে এই বিন্দুতে বেশি বোঝাচ্ছে না এই বিন্দুর তুলনায়, কারণ এটা হচ্ছে কি যে ধরো যে সমানই আছে কিন্তু উপরে আছে, তার মানে বেশি। এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, উপরে আছে, তার মানে বেশি। এইটা এখানে ধরো, এই যে একটা চিত্রে যদি ধরি যে এখানে একটা বিন্দু আর এই যে এইখানে একটা বিন্দু, তাহলে এটা সব সময় বেশি হবে, ঠিক আছে? এখানে একটা আছে, এখানে এটা বেশি হবে, এখানে একটা আছে, এটা আছে, তাহলে এইটা বেশি হবে, এটা কম, এটা বেশি, যে এটা কম, এটা বেশি, এরকম ভাবে তুমি হিসাবটা করবে আর কি। ওকে, যেটা বলতেছিলাম, তো ভারসাম্যর ক্ষেত্রে অবশ্যই চাহিদা এবং যোগান সমান হইতে হবে। যদি চাহিদা বেশি যোগান কম থাকে তাহলে ঘাটতি, আবার চাহিদা কম যোগান বেশি তাইলে উদ্ধৃত্ত, আর যখন দুইটা সমান তখন ভারসাম্য। আবার ধরো এই জিনিসগুলো পরিবর্তিত না হয়েও হচ্ছে কি চাহিদা এবং ভারসাম্য পরিবর্তন হইতে পারে। ওই যে আমরা বলছিলাম না অন্যান্য বিষয় পরিবর্তন, তো ধরো অন্যান্য বিষয় পরিবর্তনের কারণে চাহিদা রেখাটা ডান দিকে চলে গেল, তাহলে আগে এইখানে ছিল এখন এইখানে চলে গেছে, তাহলে এটা হচ্ছে নতুন ভারসাম্য। কি এটা? নতুন ভারসাম্য। সেম ভাবেই যদি যোগানটাও পরিবর্তিত হয়, ধরো যোগান আগে হচ্ছে এখানে ছিল, এখান থেকে ধরো যে শিফট করে এদিকে চলে আসলো। চাহিদা রেখা ধরো আমার এইটাই আছে, চাহিদা রেখা এইটাই আছে, কিন্তু যোগান রেখা এইটা থেকে শিফট করলো, তাইলে এই বিন্দুটা হচ্ছে কি নতুন ভারসাম্য। তাহলে এখানে তোমার তিনটা সিচুয়েশন কিন্তু তোমার সামনে আছে। এই একটা ভারসাম্য, এই ভারসাম্যটা হচ্ছে কি এই যে দেখো যোগান রেখা এইটাই, চাহিদা রেখাটা চেঞ্জ। আর এই যে ভারসাম্যটা আছে, আমি একটু বিন্দু দিয়ে লিখি, এ বি সি। এ বিন্দু যেটা সেটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য, বি বিন্দু যেটা এ হচ্ছে প্রাথমিক, বি চাহিদা চেঞ্জ, চাহিদা চেঞ্জ, যোগান একই। সি বিন্দু যেটা সেটা হচ্ছে যোগান চেঞ্জ, চাহিদা একই। আর যদি ডি বিন্দুর কথা আমরা চিন্তা করি, ডি বিন্দুটা আমি দেই নাই, এখন দিচ্ছি, এই যে ডি বিন্দু, যদি চাহিদা যোগান দুইটাই চেঞ্জ হয়, ডি দুটোই চেঞ্জ, তাহলে হচ্ছে কি তোমার হয়ে যাবে। একই চিত্রে দেখানোর কারণে হিজিবিজি লাগতে পারে, তোমরা চাইলে এটাকে তিনটা আলাদা আলাদা চিত্রে করতে পারো। তিনটা আলাদা চিত্র আমি যদি দেখাই, ছোট করে দেখায় দিই, এই হচ্ছে চাহিদা যোগান একটা চেঞ্জ হইলো, এটা হচ্ছে কি শুধু ডিমান্ড চেঞ্জ। এটা যদি ধরো যে একটা আমি যোগান চেঞ্জ করে দিলাম, এই আরেকটা বিন্দু হয়ে গেল। এখন ধরো আরেকটা যদি দিই, চাহিদাও চেঞ্জ, যোগানও চেঞ্জ, এই যে নতুন যে বিন্দুটা আছে, তাহলে এটা হচ্ছে এ ধরো, এটা ধরো বি, এই সি বিন্দু, এভাবে চিন্তা করতে পারো। এই এবিসি আর ওই এবিসি কিন্তু এক না, ওইটার ক্ষেত্রে দুইটাই চেঞ্জ, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা চেঞ্জ। বুঝতে পারছো? তাহলে এইভাবে প্রতিবারই কি ভারসাম্য চেঞ্জ হবে। আর যদি ওই চিত্রের সাথে মিলাই দিতে চাই, তাহলে এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা প্রাথমিক ভারসাম্য, এটা কেবল চাহিদা চেঞ্জ, এটা কেবল যোগান চেঞ্জ, আর ওইটা হচ্ছে কি দুইটাই চেঞ্জ। এই চারটা চিত্রই হচ্ছে এখানে একসাথে তোমারে আমি দেখাইলাম। তাহলে এই গেল আমাদের ভারসাম্য এবং ভারসাম্য চেঞ্জ হওয়ার যে বিস্তারিত অবস্থা আছে সেইটা। তাহলে একটু কঠিন কি? কঠিন তো না, আমি তো তোমাদেরকে আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখাই দিলাম। এখন তোমার যদি বইটা পড়া থাকে আর এই চিত্রগুলোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, চিত্র ফাস্ট হবে তখনই যখন তুমি হচ্ছে কি দ্রুত প্র্যাকটিস করতে পারবা। তুমি যত বেশি চিত্র আঁকবা তত দ্রুত হবে। আর চিত্র যদি তুমি রেগুলার আঁকো তাহলে এক সময় দেখবা যে তোমার হচ্ছে কি ওই স্কেলেরও দরকার পড়বে না, তুমি হাতেই চিত্র ভালো আঁকতে পারবা। ঠিক আছে? ওকে, তো বেশি বেশি তুমি যদি চিত্রগুলো একে একে প্র্যাকটিস করো তবেই হচ্ছে তোমার চিত্রগুলো ক্লিয়ার হবে, তুমি সহজে উত্তর করতে পারবা। তাহলে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আমার যা ছিল, যত চিত্র ছিল সেগুলা নিয়ে মোটামুটি একটা আলোচনা। ঠিক আছে? তো আজকে পর্যন্তই।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।